Recording in progress. তো আজকে দেখো আমরা গতদিন কন্টিনিউয়াস পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা এখান থেকে দেখবো আর কি এই স্লাইড থেকে মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার বেসড অন ইনস্ট্রাকশন সেট, এই স্লাইড থেকে দেখবো আর কি। দেখো ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরকে দুইটা আর্কিটেকচারে ভাগ করা যায়। হ্যাঁ, মানে ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে দুইটা আর্কিটেকচারে ভাগ করা যায়। একটা হচ্ছে Recording stopped. Hello, sorry, কি নেট প্রবলেম নাকি আমার নেট? কি রে আমার কারেন্ট গেছে গা মুভি। এটা বলছিলাম, একটা হচ্ছে রিডিউসড আর হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, মানে বেস্ট ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর্কিটেকচার। তো রিস্ক এবং সিস্ক এর মধ্যে পার্থক্য এখানে দিচ্ছি। দেখো রিস্ক হচ্ছে স্মল নাম্বার অফ ইনস্ট্রাকশনস, যেহেতু রিডিউসড ইনস্ট্রাকশন বলছে এখানে স্মল নাম্বার অফ ইনস্ট্রাকশনস ইন দ্য ইনস্ট্রাকশন সেট কম্পেয়ার টু সিস্ক। সিস্ক এর তুলনায় এখানে ইনস্ট্রাকশন সেট কম থাকে, এবং সিক্স চিপস have a large amount of different and complex instructions. 6 চিপে মানে লার্জ অ্যামাউন্ট অফ ইনস্ট্রাকশন থাকে এবং কমপ্লেক্স ইনস্ট্রাকশন থাকে। রিচ চিপস ইউজ simpler instruction set to achieve higher clock frequencies and process more instructions per clock cycle than 6 processor. রিচ মানে ইনস্ট্রাকশন 6 প্রসেসরের চেয়ে পার ক্লক সাইকেলে বেশি ডাটা, বেশি ইনস্ট্রাকশন প্রসেস করতে পারে। In common, 6 chips process smaller instruction per clock cycle than RISC processor. So, but to do same task, number of instructions is smaller in 6 than RISC. একই কাজ করার জন্য হ্যাঁ মানে 6 কে ইনস্ট্রাকশন সেট কম লাগে, ইনস্ট্রাকশন কম মিস করতে হয় আর কি। এটা এত স্বাভাবিক, মনে করো ইনস্ট্রাকশন সেট কম থাকলে তোমার তো মানে ইনস্ট্রাকশন সেট কম থাকলে তো ইনস্ট্রাকশন বেশি লিখতে হয়, তাই না? আর ইনস্ট্রাকশন যদি বেশি থাকে তাহলে তো তোমার মানে লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন বলছে না, চিপ প্রসেস স্মলার ইনস্ট্রাকশন পার ক্লক সাইকেল দেন রিস্ক। রিস্ক হচ্ছে কম মানে ক্লক সাইকেল মানে কম ইনস্ট্রাকশন পার ক্লক সাইকেলে প্রসেস করতে হয়। কিন্তু একই কাজ করার জন্য সিক্সকে যেহেতু কমপ্লেক্স ইনস্ট্রাকশন থাকে, তো মানে কম ইনস্ট্রাকশন দিয়ে কাজটা হয়ে যায়। একই কাজ করার জন্য রিস্কে মানে বাম পাশেরটায় যে পরিমাণ রিস্কে যে পরিমাণ ইনস্ট্রাকশন সেট লাগে, হ্যাঁ এই সিক্সকে তার চেয়ে অনেক কম ইনস্ট্রাকশন দিয়ে সেই কাজটা করে দেয়। এটা একটা সাধারণ এক্সাম্পল বলি, যে আমরা ম্যাটল্যাব ইউজ করি, তাই না? ম্যাটল্যাব ধরো আজ থেকে 10 বছর আগে এই যে কয়টা ফাংশন ছিল, এখন ম্যাটল্যাবে আরো অনেক বেশি ফাংশন তোমরা ইউজ করতে পারো না? জি স্যার। ফাংশন বেশি হলে সুবিধা কি? ফাংশন বেশি হলে মানে তোমার আগে ধরো একটা ফাংশন ছিল না, তাহলে সেই ফাংশনটা আমাদের কি করতে হয়েছে, আমরা যখন করতে হইতো তখন ওইটাকে ম্যানুয়ালি হ্যাঁ বিল্ড করে নিতে হইতো। আগে ওই ফাংশনটা তৈরি করে নিতে হইতো, তারপরে ওটাকে কল করতে হইতো। আর এখন ধরো ফাংশনটা সরাসরি আসছে, তাহলে এখন তোমার কাজ কমে গেল না? আগে মনে করো এই ফাংশনটার জন্য আর 10টা লাইন বেশি লিখতে হইতো, এখন সেই 10টা লাইনের পরিবর্তে একটা লাইনে কাজ হয়ে যাইতেছে। তাহলে এটা একটা সুবিধা। হ্যাঁ, এরকম কিছু বিষয় থাকে। অর্থাৎ একই কাজ, সেই কাজটা করতে ইনস্ট্রাকশন রিস্কে অনেক বেশি কোড লিখতে হয় 6 এর তুলনায়। সেই হিসেবে 6 ভালো। আচ্ছা, ইটস হার্ডওয়্যার ডিজাইন, রিস্ক 4 নম্বরটা দেখো। ইটস হার্ডওয়্যার ডিজাইন ইজ ইজি বাট সফটওয়্যার ইজ প্রোগ্রামিং ইজ ডিফিকাল্ট বিকজ ইউ হ্যাভ টু রাইট কোড ইউজিং স্মল নাম্বার অফ ইনস্ট্রাকশন। যে কথাটা বললাম যে সফটওয়্যারের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, অনেক বড় প্রোগ্রাম হয়ে যায়,
আর এখানে অল্প ওই একই প্রোগ্রাম একই কাজ কিন্তু প্রোগ্রাম ছোট হয়ে যাবে বুঝছে 6K its hardware design is difficult 6K hardware design is difficult but programming is easy as it has large number of instructions large number of instructions থাকলে প্রোগ্রামিং সহজ হয় অপশন বেশি তোমার প্রোগ্রামিং সহজ হয়ে যাবে ছোট হয়ে যাবে তারপরে অ্যাপল and Sun use rich architecture Intel AMD developed 6 processors 8086 microprocessor has 6 architecture এটা মনে রাখতে 8086 microprocessor হলো 6 architecture হ্যাঁ মানে এই 6 ইনস্ট্রাকশন সেট ইউজ করে 8086 তো এগুলো মনে রাখতে হবে Intel and AMD develop 6 processors Intel এর বা অন্যান্য 8086 তো একটা প্রসেসর আরো ধরো AMD প্রসেসর অন্যান্য প্রসেসর সেগুলোতে তো কি 6 ইউজ হয় না এটা বলতে এরপরে দেখো আর কোনো কোশ্চেন আছে এখানে তাহলে পরেরটা যাচ্ছি না স্যার পরেরটাই যাই কম্পিউটার সিস্টেম বাস মানে কি বলছিলাম আমি ক্লাসে মনে আছে কারো তো বান্ডেল অনেকগুলো কানেক্টিং ওয়্যারস মানে প্যারালালি থাকে সেটা ডাটা আদান প্রদান করা যায় তারপরে অ্যাড্রেস বাস এগুলো স্যার অ্যাড্রেস এগুলো স্যার হ্যাঁ এগুলো বলছিলাম গুড তো এটা হচ্ছে বাস হচ্ছে এটা বলছে বাস রিফার্স টু গ্রুপ অফ ওয়্যারস আমি বলছিলাম বান্ডেল অফ ওয়্যারস একই কথা মানে অনেকগুলো ওয়্যারস থাকে প্যারালালি মনে করো বাইনারি ডাটা বাইনারিতে মনে করো 010 একটা ডাটা যাবে এটা 3 বিট ডাটা তাই না এই 3 বিট ডাটাটা ডাটা বাস দিয়ে এরকম তিনটা লাইন দিয়ে যাবে তিনটা লাইনের একটা বান্ডেল বা তিনটা লাইনের একটা গ্রুপ এই তিনটা বিট বাইনারিতে 001 মানে কি এক তো একের জন্য বাইনারিতে একের জন্য এই তিনটা লাইন দিয়ে এই তিনটা ডাটা 01001টা কি হবে তিনটা লাইন দিয়ে যাবে এটা হচ্ছে মানে বাস আর কি একটু বলি বিষয়টা অনেকটা এরকম মানে এরকম তো তিনটা ধরো পাশাপাশি এরকম তিনটা লাইন আছে তো আমি যখন বলবো 1 হ্যাঁ ধরো ডেসিমেলে 1 বললাম তো 1 মানে কি বাইনারিতে 001 না জি স্যার 001 তো সেই 1টা এখানে এই 1 এর জন্য 1 যদি আমি মনে করো হ্যাঁ মাইক্রোপ্রসেসর থেকে যদি মেমোরিতে ট্রান্সফার করি হ্যাঁ তাহলে কি হচ্ছে এই লাইন দিয়ে এই তিনটা লাইনের একটা বান্ডেল অফ ওয়্যারস এটা একটা বাস বান্ডেল অফ ওয়্যারস বা গ্রুপ অফ ওয়্যারস এই তিনটা লাইনের একটা গ্রুপ এই তিনটা লাইন দিয়ে ডাটাগুলো কিভাবে যাবে ওই একের জন্য বাইনারিতে 001 এইভাবে কি হবে ডাটাটা যাবে তো ঠিক করি এটা ঠিক আছে বিষয়টা কি বুঝতে পারছো কিভাবে ডাটা যায় প্যারালালি জি স্যার এই তিনটা লাইন এরকম ধরো 5টা 16টা আমাদের যদি 8086 মাইক্রোপ্রসেসর কত বিটের 16 বিট তাই না তাহলে এর ডাটা বাস কত বিটের হবে 16 বিটের হবে 16টা লাইন দিয়ে প্যারালালি যাবে এখন এটা যদি ডাটা বাস হয় 8086 মাইক্রোপ্রসেসর এটা যদি 16 বিট মাইক্রোপ্রসেসর হয় তাহলে এই ডাটা বাসের মধ্যে দিয়ে এরকম প্যারালালি কতগুলো লাইন আছে 16টা লাইন আছে এইভাবে আর কি যাই হোক তো বাস হচ্ছে গ্রুপ অফ ওয়্যারস এখন কি করে এটা দেয়ার ইন্টারকানেক্ট কম্পোনেন্টস প্রসেসর মেমোরি পেরিফেরালস ইন মাইক্রোকম্পিউটার সিস্টেম প্রসেসরের সাথে মেমোরির সাথে আইও ডিভাইসেস বা প্রসেসরের সাথে আইও ডিভাইসে ইন্টারনালি গুলো কানেক্ট করে এটা হচ্ছে বাসের কাজ the system bus consists of 3 different groups of wiring called data bus control bus address bus তিন ধরনের বাস আছে আগে বলছিলাম ডাটা বাস অ্যাড্রেস বাস কন্ট্রোল বাস এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা
অ্যাড্রেস বাসের লাইনগুলা সবগুলো কি হয়েছে প্রসেসর থেকে, এটা হচ্ছে রম, এটা র্যাম, এটা কিবোর্ড, এটা প্রিন্টার, তো সবগুলো অ্যাড্রেস লাইন কিন্তু প্রসেসর থেকে বের হয়েছে, বের হয়ে রমে গেছে, র্যামে গেছে, কিবোর্ডে গেছে, প্রিন্টারে গেছে, তাই না? ডাটা বাসের একটা কমন লাইন দ্বিমুখী লাইন, এদিকে আছে এদিকে, এবং রমের সাথে হচ্ছে শুধু একমুখী সাইড, রম থেকে ডাটা প্রসেসরে যায়, আর র্যামের সাথে হচ্ছে দ্বিমুখী লাইন, অর্থাৎ র্যাম থেকে ডাটা প্রসেসরে আসে যায়, আবার প্রসেসর থেকে ডাটা র্যামেও আসে, তাই না? রম থেকে একমুখী কেন? রম থেকে তো শুধু রিড করা যায়, রমে তো রাইট করা যায় না, তাই না? রিড করা মানে কি প্রসেসর কোনো কিছু নিয়ে আসা মেমোরি থেকে। জি স্যার। তাহলে এই দেখো প্রসেসর কোনো কিছু নিয়ে আসা মানে তাহলে এই চিহ্নটা এদিক থেকে এদিকে যাবে, এটাই তো হওয়ার কথা। তাহলে সাইনটা কি হবে? এই প্রসেসর এদিক থেকে এইদিকে যাবে ডাটা, এই জন্য রম থেকে রিড করে, সেই জন্য এইভাবে ডাটা যাবে প্রসেসরে, এই জন্য ডিরেকশন হচ্ছে এইদিকে। আর র্যাম কি করে? র্যামের মধ্যে রাইটও করা যায়, রিডও করা যায়, প্রসেসর চাইলে এখান থেকে রিড করতে পারে, প্রসেসর চাইলে র্যাম থেকে, তাই না? আবার সে চাইলে কি করতে পারে? আবার সে চাইলে এটা তো রিড, এটা তো রিড, আবার সে চাইলে কি করতে পারে? রাইট করতে পারে, রাইটও করতে পারে, তাহলে রিডও করতে পারে, রাইটও করতে পারে, এইটা করতে পারে, যার কারণে এটা দ্বিমুখী চিহ্ন, এদিকেও চিহ্ন আছে, এদিকেও চিহ্ন আছে, ক্লিয়ার? আর এটা রিড, এটা কিবোর্ড, কিবোর্ডের সাথে দেখো শুধু একমুখী চিহ্ন, অর্থাৎ কিবোর্ড থেকে ডাটা শুধু কি করে? প্রসেসর রিড করে নাকি রাইটও করে? কিবোর্ড রাইট করতে পারে কিবোর্ডে? না স্যার। আর প্রিন্টারে কি করে? প্রিন্টারে শুধুমাত্র রাইট করে, এই জন্য প্রিন্টারের চিহ্নটা একমুখী। প্রিন্টার থেকে কোনো কিছু রিড করতে পারে? পারে না। তো এই জন্য চিহ্নগুলো এভাবে দেওয়া হয়েছে। আর বুঝতে পারছো জিনিসগুলো ক্লিয়ার? জি স্যার। স্যার ইনপুট ডিভাইস আর রিড করে, আউটপুট ডিভাইস থেকে রাইট করে আর কি স্যার। সেটাই তো হওয়ার কথা। হ্যাঁ, আউটপুট ডিভাইস থেকে রাইট আউটপুট ডিভাইস রাইট করবে, প্রিন্টার তো আউটপুট ডিভাইস, ওখানে তো রাইট করবে প্রসেসর, তাই না? আর কিবোর্ড থেকে হচ্ছে রিড করবে, জন্য এই কিবোর্ডের সাইনটা হচ্ছে এই কিবোর্ড থেকে প্রসেসরে গেছে, আর মাইক্রোপ্রসেসর হচ্ছে প্রিন্টারে রাইট করে, এই জন্য মাইক্রোপ্রসেসর থেকে প্রিন্টারে মানে প্রিন্টারের দিকে সাইন চিহ্ন দেওয়া, ডিরেকশন দেওয়া। এখন দেখো স্যার একটা প্রশ্ন, এছাড়া আরো কিছু লাইন আছে, এই চারটা। হ্যাঁ বলো স্যার। এখানে তো স্যার র্যাম রম দিয়ে স্যার আমরা স্যার এখানে তো স্যার আমরা র্যাম রম দিয়ে স্যার এই যে মেমোরি স্টোর করি স্যার, মাইক্রো কন্ট্রোলে কি স্যার র্যাম রম আছে স্যার এই যে মেমোরি স্টোর করার জন্য? স্যার মাইক্রো প্রসেসরের মধ্যে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, মাইক্রো প্রসেসরে যেরকম র্যাম রম দিয়ে এই যে মেমোরি স্টোর করি, মাইক্রো কন্ট্রোলারে কি এরকম মেমোরি কোন ডিভাইস আছে র্যাম রম? মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের পার্থক্য পড়ানো হয়েছে না? মাইক্রো প্রসেসরে তো এটা মাইক্রো, এইখানে যে র্যাম রম কিবোর্ড প্রিন্টার দেখলে এগুলো তো কোনোটাই মাইক্রো প্রসেসরের ভেতরে না, কিন্তু মাইক্রো কন্ট্রোলারের ভেতরেই এই র্যাম রম এগুলো সব থাকে, আইও পোর্ট এগুলো থাকে, ইনপুট পোর্ট আউটপুট পোর্ট থাকে। মাইক্রো প্রসেসরের ভেতরে র্যাম রম এগুলো কিছু থাকে না, এখানে দেখো সবগুলো বাইরে, প্রসেসরের পাশে বাইরে হচ্ছে এগুলো র্যাম রম কিবোর্ড প্রিন্টার এগুলো। আর যদি মাইক্রো কন্ট্রোলার এটা হইতো তাহলে এই র্যাম রম, তারপরে ইনপুট পোর্ট আউটপুট পোর্ট এগুলো সব ওই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে থাকতো, মাইক্রো কন্ট্রোলার যে ব্লক সেটার মধ্যে থাকতো। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এই চারটা যে দেখাচ্ছে, এই চারটা কি? এই চারটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, সবগুলো সি আছে, C1 আছে, এগুলো কন্ট্রোল সিগন্যাল। এগুলো কি? প্রথমটা হচ্ছে মেমোরি WTC, WT মানে রাইট কন্ট্রোল, তারপর হচ্ছে মেমোরি রিড, RD মানে হচ্ছে রিড, মেমোরি রিড কন্ট্রোল, তারপরে IO রাইট কন্ট্রোল, IO রিড কন্ট্রোল, ঠিক আছে? অ্যাক্টিভ লো পালস আর কি, অ্যাক্টিভ লো পালস।
এই জন্য বার দিচ্ছে প্রবাবলি। স্যার এখানে দিলে স্যার অ্যাক্টিভ হয়, বার দেওয়ার সময় একটি লো পালস সম্ভবত। স্যার টি আর ডি ছাড়া কি বোঝায়? এম দিয়ে মেমোরি, ডাব্লিউ মানে রাইট, সি মানে কন্ট্রোল, আর স্যার টি না মানে না ডাব্লু না, ডাব্লু টি তে রাইট। আচ্ছা ডাব্লিউ টি, আর ডি রিড। হ্যাঁ ডাব্লু আর টি, ডাব্লু টি তে রাইট আর কি, আর আর ডি তে হচ্ছে রিড এই আর কি। ওইটা একসাথে লিখছে আর কি, ডাব্লু টি টা দিয়ে রাইট বোঝাচ্ছে আর আর ডি মানে রিড বোঝাচ্ছে। মেমোরি রাইট কন্ট্রোল, মেমোরি রিড কন্ট্রোল, এগুলো কন্ট্রোল সিগন্যাল আর কি। মেমোরি থেকে মেমোরিতে রাইট করার জন্য মেমোরি রাইট সিগন্যাল দিবে, আর মেমোরি থেকে রিড করার জন্য মেমোরি রিড সিগন্যাল দিবে। আবার ইনপুট ডিভাইস থেকে রিড করার জন্য আইও রিড সিগন্যাল। হ্যাঁ এখন দেখো এই যে তোমার মেমোরি রাইট কন্ট্রোল, এটা কার সাথে কানেক্টেড আছে? র্যামের সাথে। র্যামের সাথে তো অবশ্যই মেমোরিতে রাইট করতে হয়, র্যামে তো রাইট করতে হয়, এই জন্য এই র্যামের সাথে কানেক্টেড, ঠিক আছে। তারপর আরেকটা কোথায় আছে দেখো, আর কিন্তু কোথাও নেই মেমোরি রাইট কন্ট্রোল, একমাত্র এটা এই যে র্যামেই আছে। র্যাম একটা মেমোরি যেখানে রাইট করা যায়, সেজন্য এই মেমোরি রাইট কন্ট্রোলের সিগন্যালটা র্যামের সাথে কানেক্টেড। ক্লিয়ার? কথা বলো নাই? জি স্যার না না বুঝতে পারছো? মেমোরি রিড কন্ট্রোলটা দুইটার সাথে কানেক্টেড, র্যামের সাথে কানেক্টেড, রমের সাথে কানেক্টেড। কারণ রম তো রিড অনলি মেমোরি, রমে রিড সিগন্যাল সে পাঠাবে, রিড করবে। আবার একইভাবে র্যামেও তো রিড করা যায়, র্যামে তো রিড রাইট দুইটাই করা যায়। এই জন্য এখানে রিড এবং রাইট দুইটার সাথে কানেক্টেড, দেখো এই দুইটা সিগন্যালের সাথেই কানেক্টেড। ক্লিয়ার? জি স্যার। আর কিবোর্ডের সাথে দেখো শুধু রিড, কিবোর্ড থেকে তো আমরা শুধু রিড করি, এই জন্য কিবোর্ডের সাথে রিড কন্ট্রোলের সিগন্যাল আইও রিড। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, সুতরাং এর সাথে রিড কন্ট্রোল সিগন্যালে কানেক্টেড, ইনপুট রিড কন্ট্রোল সিগন্যালে কানেকশন, ইনপুট আউটপুট রিড কন্ট্রোল সিগন্যালে কানেকশন, কিবোর্ড থেকে রিড করা যায়। আর প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, ইভেন প্রিন্টারে শুধু রাইট করা যায়, এই জন্য কি প্রিন্টারের সাথে আইও রাইট কন্ট্রোল সিগন্যালে কানেকশন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে পরবর্তী স্লাইডে চলে যাবো পরবর্তী স্লাইডে যাবো। জি স্যার। হ্যাঁ জি স্যার, যেতে পারেন স্যার। স্যার পরবর্তী স্লাইডে গেলাম তাহলে। কন্ট্রোল বাসে দেখো যে এই কথাগুলো বললাম, যে কন্ট্রোল বাস contains lines that selects memory or IO and cause them to perform read or write operation. কন্ট্রোল বাস থেকে যে সিগন্যালগুলো যায় সেগুলো মেমোরি এবং ইনপুট আউটপুট ইয়েগুলোকে মানে এই পোর্টগুলোকে সে সিলেক্ট করে এবং cause them to perform read or write operation, এবং সেগুলোকে read and write operation গুলো পারফর্ম করে। In most computer system there are 4 control bus connections. একটা হচ্ছে read write, memory read control, memory write control, IO read control, IO write control. এই চারটা হচ্ছে, যেটা একটু আগে আমরা দেখে আসলাম, এই 4 ধরনের কন্ট্রোল বাস আছে। এছাড়া আছে ডাটা বাস, it is used to exchange data between processor and memory and peripherals. প্রসেসরের সাথে মেমোরি এবং পেরিফেরালসে ডাটা কমিউনিকেশন ডাটা বাস ইউজ হয়। ইট ইজ বাইডিরেকশনাল তো আগেই বলছি, ডাটা বাসটা বাইডিরেকশনাল মানে ডাটা বাস দিয়ে ডাটা প্রসেসর থেকে মেমোরিতে যায়, আবার প্রসেসর থেকে মেমোরি থেকে প্রসেসরেও আসে, তাই না? এই জন্য এটা বাইডিরেকশনাল। হ্যাঁ দ্বিমুখী আর কি, হ্যাঁ দ্বিমুখী মানে ডাটা বাস দিয়ে তো ডাটা প্রসেসর থেকে মেমোরিতে আসে, আবার মেমোরি থেকে প্রসেসরও যায়, তো দ্বিমুখী না, দুই দিকেই ডাটা বাসে কমিউনিকেশন হয়। তো both directions along the wires data flow so that it allows data flow in both directions along the wires. দুই দিকেই ডাটা ফ্লো করতে পারে। ডাটা বাস মেবি 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিটস। এটা বেস করে কিসের উপর বেস করে নির্ভর করে বলতো? ডাটা বাস 8 বিট, 16 বিট, 32 বিট মাইক্রোপ্রসেসরের উপর স্যার। যদি স্যার 8086 হয় তাহলে স্যার 16 বিট, 8085 হলে 8 বিট। স্যার মাইক্রোপ্রসেসরের উপর ডিপেন্ড করে ডাটা বাসটা মানে কত বিটের মাইক্রোপ্রসেসর তারপর ডিপেন্ড করে। আচ্ছা অ্যাড্রেস বাস, দিস ইজ অ্যান ইউনিডিরেকশনাল বাস, এটা আমরা দেখছি। অ্যাড্রেস বাস একমুখী, শুধু এইগুলো অ্যাড্রেস বাস
প্রসেসর থেকে মেমোরি এবং আইও ডিভাইস গুলোর দিকে গেছে। তো এটা হচ্ছে ইউনিডিরেকশনাল বাস, একদিকে একমুখী বাস। দিস বাস ইজ ইউজুয়ালি 8 to 32 বিট হইতে পারে, 8 থেকে 32 বিটের ওয়াইড হইতে পারে। ইনফরমেশন ট্রান্সফার টেকস প্লেস ফ্রম প্রসেসর টু মেমোরি আর আইও এলিমেন্টস, প্রসেসর থেকে মেমোরির দিকে অথবা আইও এলিমেন্টস এ এই অ্যাড্রেস গুলো যায়। ফর এ 16 বিট অ্যাড্রেস বাস মাইক্রোপ্রসেসর ক্যান জেনারেট 2 to the power 16 অর্থাৎ 65,530 600 ডিফারেন্ট পসিবল অ্যাড্রেস। একটা 16 বিট অ্যাড্রেস বাস দিয়ে মাইক্রোপ্রসেসর জেনারেট করতে পারে 2 to the power 16 হবে। বুঝতে পারছো? এটা 216 হয়ে গেছে। হ্যাঁ স্যার, কারেক্ট করে নাও। টু টু দি পাওয়ার 16, ঠিক আছে? বলছে একটা 16 বিটের অ্যাড্রেস বাস যদি হয়, একটা 16 বিটের অ্যাড্রেস বাস দিয়ে মাইক্রোপ্রসেসর কতগুলো লোকেশনকে অ্যাড্রেস করতে পারে? 65,536 around 64 কিলোবাইট হবে। এটা মনে রাখতে হবে। আমরা আগের দিন পড়ছিলাম যে যেমন 8086 মাইক্রোপ্রসেসর 20 বিট, তাই না? সে 20 বিট দিয়ে কতগুলো অ্যাড্রেসকে কভার করতে পারে? 2 to the power 20 1 MB। হ্যাঁ 1 MB বলছিলাম আমি, ঠিক আছে? স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা স্যার এগুলো সবগুলো হচ্ছে 16 বিটের না, কিন্তু আমার অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট। স্যার 20 বিটে একসাথে স্যার 20 বিট কেমনে যাতায়াত করবে স্যার? ওই ডাটা বাস স্যার 16 বিট দেখো স্যার, আমার রেজিস্টার গুলো সবগুলো স্যার 16 বিট, সেজন্য স্যার 16 বিট একসাথে স্যার ওই বাস দিয়ে স্যার যাতায়াত করতে পারে, কিন্তু স্যার এটা স্যার 20 বিট আর আমার বাইকগুলো স্যার 18 বিট। তাহলে স্যার বাকি চারটায় সবসময় খালি থাকে। ওইটা যখন বাস সিস্টেম না, যখন কি মানে কি অ্যান্ড ফাংশন চ্যাপ্টার পড়াবো তখন বুঝতে পারবা। তবে ল্যাবে তো একটা জিনিস আমরা পড়াইছি, তাই না? কিভাবে 20 বিট অ্যাড্রেস তৈরি হয় সেটা দেখাইছি না ল্যাবে? সেগমেন্ট অফসেট এগুলো দিয়ে স্যার। জি স্যার। হ্যাঁ, সেগমেন্ট এবং অফসেট মিলে ওই যে আমাদের সেগমেন্ট ছিল, সেগমেন্ট রেজিস্টার ছিল 16 বিটের, অফসেট রেজিস্টার 60 বিটের। হ্যাঁ, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছি 20 বিটের। এটা কিভাবে 20 বিট অ্যাড্রেস তৈরি হয় সেটা আমরা ল্যাবে কিন্তু দেখাইছি, একবার আলোচনা করছি। আবার কি অ্যান্ড ফাংশন পড়লে বুঝতে পারবা যে প্রসেসটা কিভাবে হয়। ওরা করে কি 16 বিটের মানে 16 বিট সাথে আরো এক্সট্রা 4টা বিট ওরা ইউজ করে অ্যাড্রেসিং এর জন্য। তো কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয় সেটা তো বুঝছো, ল্যাবে দেখাইছি না? জি স্যার। জি স্যার। যদিও 16 বিট অ্যাড্রেস থাকে, মানে তোমার 16 বিট রেজিস্টার গুলো সব 16 বিট, তাই না? কিন্তু তো অ্যাড্রেস তৈরি হচ্ছে কিন্তু 20 বিটের, এবং সেটা কোন জায়গায় হয় সেটা মনে বলছিলাম। একটা অ্যাড্রেস জেনারেশন সার্কিটরি ছিল ওখানে, ওইটার মধ্যে হচ্ছে অ্যাড্রেসটা তৈরি হয়। 5 বিটের করে স্যার, 5 বিট। হ্যাঁ স্যার 5 বিটের করে ঘর করে ওটার মধ্যে 4 বিট করে 20 বিট করেছিলেন স্যার। হ্যাঁ 4 বিট করে, মানে ওই যে সেগমেন্ট ইনটু অফসেট প্লাস 10 একটা ফর্মুলা, সেগমেন্ট ইনটু 10 প্লাস অফসেট একটা ফর্মুলা আছে না? ওইটা দিয়ে তো ওই যে ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়, তাই না? 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়। ওই 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে তোমার 20 বিট অ্যাড্রেস বাস দিয়ে যায়। তো অ্যাড্রেস বাসটা হচ্ছে 20 বিট। 8086 এর অ্যাড্রেস বাস 20 বিটের। বুঝতে পারছো? জি স্যার। এখন এই 20 বিট দিয়ে আবার অ্যাড্রেস কিভাবে যায়, আবার এই 20 বিট দিয়ে ডাটা, 20 বিটের মধ্যে 16টা বিট দিয়ে ডাটাও যায়, অ্যাড্রেসও যায়। তো যখন ডাটা যায় তখন এই 20 বিটের মধ্যে 16টা বিট ইউজ হয়, ডাটার জন্য কাজ করে। আবার যখন অ্যাড্রেস হয় তখন 20 বিটের জন্য 20 বিটই অ্যাড্রেসের জন্য কাজ করে। এরকম একটা প্রসেস আছে, এটা করে। হ্যাঁ বুঝতে পারছো? এরকম করে এটা। স্যার এটা কি স্যার কম যে স্যার এটার সাথে এক্সট্রা 4টা বিট যোগ করে স্যার এটাকে পাঠানো যাতে এটা লস না হয় স্যার? বুঝি নাই কি স্যার? আপনি যে বললেন স্যার 20 বিটের স্যার, ওইটা তো 16 বিটের হওয়ার কথা না স্যার। তো 20 বিটের সাথে আমরা বাকি 4টা এক্সট্রা লাগাচ্ছি স্যার বিট, তো ওটা মনে হয় স্যার আপনার লস না হওয়ার জন্য স্যার। কি লস না হওয়ার জন্য? স্যার আমাদের যখন বিট ট্রান্সফার করি স্যার, ডাটার বাস দিয়ে যখন বিট ট্রান্সফার করি স্যার অ্যাড্রেস বাস, তখন স্যার এটা মাঝখানে স্যার সিগন্যাল লস হওয়ার চান্স থাকে স্যার, ওই জন্য মানে বিটটা অ্যাড করা হয় স্যার। কথা বুঝতে পারতেছি না আসলে আমি কি বলতে চাচ্ছ।
কি বলতে যাচ্ছ বা কথা আমি ক্লিয়ার না। আর 16 বিট অ্যাড্রেস বাস এইটা আমার দরকার, জানা দরকার যে 886 কত বিটের অ্যাড্রেস বাস, 16 বিটের অ্যাড্রেস বাস। এখন 16 বিট অ্যাড্রেস বাস দিয়ে কিভাবে ডাটা যায় সেটা তো আমরা পরে পড়বো, কিন্তু তোমার কথাটা আমি ঠিক বুঝি না কি বলতে চাচ্ছ। 16 বিট বুঝতে পারতেছি না আসলে কি বলতে চাচ্ছ। এটা কি রিলেভেন্ট কোনো কিছু, মানে তোমার কি মনে হচ্ছে যে এটা দরকার এখন জানার এরকম কিছু? না স্যার, না স্যার, আমি স্যার আমার আনসারটা পাইছি স্যার। মানে স্যার এটা এক জায়গায় পড়ছিলাম তো স্যার, আমি ওই জন্য স্যার এখানে কি পড়ছিলে, কি পড়ছিলে ওখানে? স্যার আমি দেখছিলাম স্যার এটা অ্যাড্রেস বাসে 4টা অতিরিক্ত বিট দেওয়া হয় স্যার। স্টার্ট এটা বল স্যার এন বিট বলো, আর এটা হলো স্যার ফার্স্ট স্টার্ট ইন এরকম স্যার টাইপের কিছু, যাতে স্যার আপনার অ্যাড্রেসটা যাতে লোকেশনটা যাতে লস না হয় স্যার, মানে সিগন্যালটা যাতে লস না হয় এরকম টাইপের। সিগন্যালে লস হবে না, সিগন্যালে লস হবে কেন? সিগন্যালে লস হবে না, ডিপেন্ডস করতেছে যে তোমার কোন ধরনের ডিকোডিং সিস্টেম তুমি ইউজ করতেছো সেটার উপরে। যদি ফুলি ডিকোডিং সিস্টেম ইউজ করো সেক্ষেত্রে তো তোমার ওই লস হবে না আর কি, মানে অ্যাড্রেস লস হবে না আর কি। হ্যাঁ স্যার আমাকে স্যার এটা বলতে চাইছিলাম, লস হবে না আর কি। তবে 806 তো ওই ফুলি ডিকোডিং সিস্টেম ইউজ করে, আসলে আপডেটেড সিস্টেম তো ওরা ওই কারণে ওই 20 বিট অ্যাড্রেস করে। 20 বিট অ্যাড্রেসিং হইলে তোমার মানে এখানে অ্যাড্রেস সংখ্যা বাড়ানোর যে একটা উদ্দেশ্য, কারণ হচ্ছে তোমার যদি 20 বিট হওয়ার কারণে সে 1 মেগাবাইট পর্যন্ত কভার করতে পারতেছে, তাই না? যদি 60 বিট হইতো 8 বিট 80 যেমন 8085 মাইক্রোপ্রসেসর, এগুলো 16 বিট মাইক্রোপ্রসেসর। এসব 16 বিট মাইক্রোপ্রসেসরে তোমার অ্যাড্রেস লাইন থাকে 16টা। তো ওরা কিন্তু তোমার ওই মানে বেশি মেমোরি, যে 10^64 কিলোবাইটের বেশি কিন্তু অ্যাড্রেস করতে পারে না, সেখানে আমরা 806 তে 1 মেগাবাইট পর্যন্ত অ্যাড্রেস করতে পারি। বাড়ানোর উদ্দেশ্য তো বুঝতেছই, বাড়ানোর উদ্দেশ্য মানে মেমোরির ক্যাপাসিটি বাড়ানো, এটা তো স্বাভাবিক কথা। মানে ওয়ান অফ দ্য রিজনস বলতে পারো, অনেকগুলো রিজনস থাকতে পারে, তো একটা বড় রিজন তো অবশ্যই যে মেমোরি অ্যাড্রেসিং এর ক্যাপাসিটি বাড়ানো। 4 বিট অ্যাড করে হলেও মানে মেমোরি অ্যাড্রেসিং এর ক্যাপাসিটি বাড়ানো। আর লস না লসের বিষয়টা এটা ডিকোডিং সিস্টেমের উপর ডিপেন্ড। তুমি আসলে কি পড়ছো তুমি তো হয়তো ওইভাবে বলতে পারতেছো না, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে যে তোমার মানে যদি আমি অ্যাড্রেসের যত বিট বাড়াইতে পারি তার দ্বারা আমার ক্যাপাসিটি বাড়তেছে, অর্থাৎ প্রসেসরের অ্যাড্রেসিং ক্যাপাসিটি বাড়ে, এটা অ্যাডভান্টেজ আছে। যাই হোক, আমাদের এখন এটুকু জানলে হচ্ছে যে 806 মাইক্রোপ্রসেসর 16 বিট অ্যাড্রেস বাস, এটা 16 বিট নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং অ্যাড্রেস বাস গুলো 16 বিট অ্যাড্রেস বাস সেইভাবে আমাদেরকে প্রোগ্রামিং এর কাজগুলো করতে হবে, এবং সেটা ডিপেন্ড করবে তোমার স্ট্যাটাস রেজিস্টার এবং সরি সেগমেন্ট রেজিস্টার এবং অফসেট রেজিস্টার উপরে বেস ডিপেন্ড করবে। স্যার এর আগে স্যার আমাদের অ্যাড্রেস বাস 20 বিট বলছিলেন না স্যার 806 এর? 806 এ 20 বিট, সেটাই তো বললাম, 806 এ 20 বিট সেটা। আর এখানে আছে যদি 16 বিটের অ্যাড্রেস বাস হয় কোনো প্রসেসরে, যেমন 8085 এর 16 বিট, তাহলে সেই প্রসেসর 2^16 মানে এত মেমোরি লোকেশন কে সে অ্যাড্রেস করতে পারে, সেটা বলছি। জি স্যার বুঝছি স্যার। 20 বিট হলে 2^20 হবে। হ্যাঁ 20 হলে 2^20, এটা তো দেখাইছিলাম। যদি 8 বিট হয় তাহলে 2^8 হবে, এরকম। ঠিক আছে, পরের স্লাইডে যাবো। টু এক্সিকিউট অ্যান ইনস্ট্রাকশন, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। আচ্ছা, টু এক্সিকিউট একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য প্রসেসর 4টা স্টেপ ফলো করে। প্রথম হচ্ছে যে ইনস্ট্রাকশনটাকে মেমোরি থেকে নিয়ে আসবে, ঠিক আছে কিনা? একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে, যদি অ্যাড ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট করে মনে করো, অ্যাড একটা ইনস্ট্রাকশন, এটাকে কিভাবে এক্সিকিউট করা হয়েছিল মনে আছে? কেউ বলতে পারবা?
কেউ বলতে পারবা বা চেষ্টা করতে পারবা? প্রথমে স্যার সেট এই সেট মোডটা স্যার কিট মোডে নিয়ে আসতে হবে, সেট প্রেস করে তারপর অ্যাড প্রেস করে এই সেগমেন্টটাতে না না না, আমি ওইটা সেগমেন্টে বলিনি। ব্লিঙ্কিং করবে তখন ওইটাতে যদি যে আমরা না 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 ওইটা আমি বলতেছি না। আমি কি বলতেছি সেটা বলতে, আমি বলতেছি যে একটা ইনস্ট্রাকশনকে কিভাবে প্রসেসর এক্সিকিউট করে এটা ফার্স্ট এই সেকেন্ড ক্লাসে মানে থিওরি ক্লাসে আর কন্ট্রোল ইউনিট থেকে স্যার, থার্ড থিওরি ক্লাসে মানে বলছিলাম এগুলো। আর কন্ট্রোল ইউনিট থেকে স্যার রিড কমান্ড দিয়ে স্যার হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে এবার গুড সিকোয়েন্স গুলো দেখো যে যেটা তুমি বললে যে প্রথমে ইনস্ট্রাকশন ফেচ করে, প্রথম রূপ হচ্ছে ফেচ করা। ফেচ মানে কি? নিয়ে আসা। জানো তো ফেচ হচ্ছে ইংলিশ শব্দ, এটার অর্থ হচ্ছে নিয়ে আসা। তো ফেচ মানে কি? ইনস্ট্রাকশন ফেচ করে। তো এর মানে হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা সে প্রথমে কি করে, এই যে কন্টেন্ট ইউনিটের হেল্প এবং অ্যাড্রেস বাস অন্যান্য বা ডাটা বাসের হেল্প নিয়ে সে মেমোরি থেকে ওই অ্যাড একটা ইনস্ট্রাকশন এক্সাম্পল দেখাইছিলাম অ্যাড, তাই না? অ্যাডকে সে নিয়ে এসে কোথায় রাখে? ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে রাখে, তাই না? এরপরে ওখান থেকে কোথায় যায়? ইনস্ট্রাকশন ডিকোডারে। তার মানে হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন নিয়ে আসে, 2 নম্বর কাজ হচ্ছে ডিকোডারে ডিকোড করা। ইনস্ট্রাকশনটা আনার পরে ডিকোডারে ডিকোড করে যে এই ইনস্ট্রাকশনটা কি, এটা অ্যাড, সাবট্রাক্ট, এন্ড, অর নাকি, সেটা সে জানতে চায় যে ইনস্ট্রাকশনটা কোন ধরনের ইনস্ট্রাকশন। তাহলে প্রথমে ইনস্ট্রাকশন নিয়ে আসবে, তারপরে ইনস্ট্রাকশন ডিকোড করবে, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন। এখন ওই ইনস্ট্রাকশন ডিকোড করে জানতে পারলো যে এটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন, তাহলে সে ওই এই অ্যাড ইনস্ট্রাকশনের জন্য তার বাকি যে অপারেন্ড গুলো লাগে সেগুলো সে নিয়ে আসার পরে এরপরে সে কি করবে? ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না অ্যারিথমেটিক লজিক ইউনিটে। ডিকোড করার ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে রেজাল্ট তৈরি হবে, a প্লাস b তৈরি হবে। মনে পড়ছে? দেখাইছিলাম যে জি স্যার জি a প্লাস b টা কোথায় আসবে? অ্যাকুমুলেটর রেজিস্টারে আসে। রেজিস্টার আসবে। অ্যাকুমুলেটর রেজিস্টার থেকে ওটা কোথায় চলে যায়? মেমোরিতে স্টোর হয়। মনে আছে তো? ওই যে দুইটা, হ্যাঁ, জি স্যার। টেম্পোরারি রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার। তো এই একটাতে a একটাতে b থাকে, দুইটা ইসের মধ্যে যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে a প্লাস b তৈরি হয়। a প্লাস b হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টটা তোমার জমা হয় অ্যাকুমুলেটরে, অ্যাকুমুলেটর থেকে ওটা চলে যাবে মেমোরিতে স্টোর হওয়ার জন্য। অর্থাৎ এই ব্লকটা কি, আমি আবার একটু দেখাইনি, এই ব্লকটার কথা বলছিলাম। এই যে এখান থেকে ডাটা আসবে, এসে ইনস্ট্রাকশন রেজিস্টারে জমা হবে, ইনস্ট্রাকশন ডিকোডারে যাবে, এখানে এক্সপ্লেইন হবে, সে অনুসারে এখানে এ তে একটা অ্যাকুমুলেটরে এ এবং টেম্পোরারি রেজিস্টারে বি আনবে, এরপরে এখানে যোগ হয়ে a প্লাস b তৈরি হয়ে এটা অ্যাকুমুলেটরে আসবে, অ্যাকুমুলেটর থেকে আবার ডাটা বাস দিয়ে মেমোরিতে চলে যাবে। এটা দেখাইছিলাম না? মনে পড়ছে তো? এইটা হচ্ছে তাহলে সে স্টেপগুলো এখানে বসছে যে প্রথমে ইনস্ট্রাকশন ফেচ, কন্ট্রোল ইউনিট কালেক্টস দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেইন মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলোকে নিয়ে আসে and put them in CPU register. CPU register মানে এখানে কি? এই CPU register কোনটা? এটা কোন রেজিস্টার? স্যার অ্যাকুমুলেটর। হ্যাঁ, ইনস্ট্রাকশন নিয়ে এসে মেইন মেমোরি থেকে নিয়ে আসে, পুট দেম ইন CPU রেজিস্টার। ইনস্ট্রাকশনকে কোন রেজিস্টারে রাখে? কোন CPU রেজিস্টারে রাখে? স্যার অ্যাকুমুলেটরে। অ্যাকুমুলেটরে স্যার। কোন রেজিস্টারে রাখে? ইনস্ট্রাকশনকে কোন রেজিস্টারে রাখে? তুমি ইনস্ট্রাকশন মেমোরি থেকে নিয়ে আসছো, তাই না? এনে কোন রেজিস্টারে রাখছে? একটু আগে কিন্তু সিপিইউ রেজিস্টারে, স্যার সিপিইউ রেজিস্টারে, সিপিইউ রেজিস্টারে স্যার। কি সিপিইউ তে স্যার, সিপিইউ তে। সিপিইউ তে তো রেজিস্টার একটা থাকে না রে ভাই, সিপিইউ তো অনেকগুলো রেজিস্টার থাকে। আমি তো বলছি সিপিইউ রেজিস্টারে রাখে। সিপিইউ রেজিস্টার মানে আমি বললাম যে ডাটাটা নিয়ে এসে ট্রিপল বি ডিপার্টমেন্টে রাখে, সেই কথাটা বলো। ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখা হয়, সিপিইউ রে কি তুমি কি অ্যাকুমুলেটরে রাখো নাকি ইনস্ট্রাকশন নিয়ে এসে? ইনস্ট্রাকশন রেজিস্টারে স্যার এই অ্যাড অর এন্ড এগুলা রাখা হয়। এটার তাহলে ওইগুলো বলতেছো কেন? সিপিইউ রেজিস্টার তারপরে এগুলো বলতেছো কেন? আমি তো বলতেছি যে সিপিইউ মানে হচ্ছে এটা
ধরো আইসি ট্রিপল বিল্ডিং এ রাখা হয়, বিল্ডিং এ রাখা হয়, সেই বিল্ডিং এর একটা জায়গায় তো নির্দিষ্ট জায়গায় থাকবে, বিল্ডিং পুরো বিল্ডিং ধরে বললে কি হবে নাকি? সিপিইউ রেজিস্টার মানে প্রসেসর একটা রেজিস্টার রাখা হয়, সেই রেজিস্টার কোনটা সেটা বলতে হবে। এটা তো একটু আগে আমি দেখাইলাম, ছবিতেও দেখাইলাম। আর যে একটু আগে বললে যে ইনস্ট্রাকশন রেজিস্টার ওখান থেকে ইনস্ট্রাকশন ডিকোডারে, সে কেন চুপ করেছিলে, সে কেন উত্তর দিলে না? তুমি কি বলছো? তুমি তো এখন তোমার যখন জিজ্ঞেস করলাম তখন কেন তুমি বলতেছো না? তুমি বলো সিপিইউ রেজিস্টার নাকি কি বলতেছো তোমরা? কেউ ইনস্ট্রাকশন রেজিস্টার তো কেউ বললো না, তুমি চুপ করে আসো কেন? তুমি বলবা না ইনস্ট্রাকশন রেজিস্টার? তুমি তো একটু আগেও বলছো। সময়ের কাজ সময় না করলে পরে সাফার করতে হয়, এটা মনে রাখবা। যদিও এটা সামান্য একটা বিষয়, কেবল আমি বললাম, কিন্তু অনেক সময় হয় সময়ের একটা রেসপন্স না করার কারণে অনেক পস্তাইতে হয়। তো কন্ট্রোল ইউনিট ডাটা কন্টিনিউটির মাধ্যমে মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশনকে নিয়ে এসে সে প্রসেসরের রেজিস্টারে রাখে। সেই রেজিস্টার কোনটা? সে হচ্ছে কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে রাখে। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে সে ওইটাকে ইনস্ট্রাকশন ডিকোডারে পাঠায়। এরপরে ইনস্ট্রাকশন ডিকোড কি করে? ইনস্ট্রাকশন ডিকোড পার্টে যে ইনস্ট্রাকশন রিচেস, when instruction reaches in processor register মানে এখানে কি? ইনস্ট্রাকশন রেজিস্টার এখানে পৌঁছায়। the control unit decodes and interprets the instruction. কন্ট্রোল ইউনিট পরে ওই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ইনস্ট্রাকশনটা নিয়ে ডিকোড করে বা ইন্টারপ্রেট করে and send necessary signals and data to LMU. তখন সে ওই যে ইনস্ট্রাকশনটা ইন্টারপ্রেট করে বা ডিকোড করার পরে সে দেখে যে যেমন অ্যাড ইনস্ট্রাকশন কি ছিল, অ্যাড ইনস্ট্রাকশনের সময় সে দেখছিল যে এটা অ্যাড, এর জন্য দুইটা অপারেন্ড লাগবে। তখন সে ওই নেসেসারি এই সিগন্যাল এবং ডাটা মানে কি, এখানে এ এবং বি এগুলো সে কি করছিল? সে অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠাইছিল, তাই না? ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট, তো ইনস্ট্রাকশন ডিকোডার ইনস্ট্রাকশনকে ডিকোড করার পরে ডিকোড করার পরে তারপরে সে প্রয়োজনীয় নেসেসারি ডাটা সে ওই অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠায়। যে অ্যাড এর জন্য এ আর বি লাগবে, তখন সে এ আর বি কে কি করে? এ আর বি দুটো ডাটা, এই দুটো ডাটাকে সে কি করে? অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠায়। কারণ এই ইনস্ট্রাকশনটা অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে গেলে এ আর বি লাগবে। বিষয়টা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, জি স্যার। ইনস্ট্রাকশন এক্সিকিউটে কি করে? ইনস্ট্রাকশন ডিকোডার থেকে ডিকোডারের অনুসারে যখন ডাটাগুলো সব মানে ইনস্ট্রাকশন এবং তোমার ইয়েগুলো আনা হয়ে যায়, ও আরেকটা সিগন্যাল সে কি পাঠায়? সে যখন ইনস্ট্রাকশন ডিকোডার যখন দেখলো যে এটা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন, তখন সে এডিশনের জন্য একটা সিগন্যাল কন্ট্রোল ইউনিট থেকে পাঠাবে কোথায়? অ্যারিথমেটিক লজিক ইউনিটে। তো আমি আগের দিন বলছিলাম যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে অ্যাড, সাবট্রাক্ট, এন্ড, অর এরকম বিভিন্ন ব্লক থাকে। তো ও যখন এখানে অ্যাড ইনস্ট্রাকশন পায় তখন সে অ্যারিথমেটিক লজিক ইউনিটের অ্যাড যে ব্লকটা আছে সেই ব্লকটাকে সে অ্যাক্টিভেট করে দেয়। মনে আছে আমি বলছিলাম এটা? স্যার ওই ব্লকটাকে অ্যাক্টিভেট করে দেয় এবং নেসেসারি ডাটাগুলো সে আনার ব্যবস্থা করে, যেমন এ বি এগুলোকে আনে এবং ওই ব্লকটাকে অ্যাক্টিভেট যখন করে তখন কি হয়? অ্যাড ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে যায়। ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার পরে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের প্রসেসটা এখানে লিখছে যে ALU will process the data with arithmetic logic operations and gives the result according to the instruction. ইনস্ট্রাকশন এক্সিকিউট পার্টে ওই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় এবং একটা রেজাল্ট তৈরি হয়। যেমন অ্যাড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলে কি হবে? a + b একটা রেজাল্ট তৈরি হবে। তো সেই রেজাল্টটা প্রথমে অ্যাকুমুলেটরে আসে, এরপর ওখান থেকে মেইন মেমোরিতে চলে যায়। তো স্টোর রেজাল্ট ওইটা বলছে যে ফাইনালি কন্ট্রোল ইউনিট স্টোরস রেজাল্ট ইন অ্যাকুমুলেটর। কন্ট্রোল ইউনিট ওই যে রেজাল্টটা a + b তৈরি হচ্ছে সেটাকে সে অ্যাকুমুলেটরে রাখে আর মেইন মেমোরিতে অথবা মেইন মেমোরিতে পাঠায় দেয়। So these 4 steps to execute an instructions are called machine cycle. এই 4টা স্টেপকে বলা হয় machine cycle. আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমি ET 18304 স্যার। হ্যাঁ, কি আছে তোমার? স্যার ওই যে স্যার গত ক্লাসে স্যার আপনাকে আমি কল করছিলাম, আমি ভ্যাকসিন দিয়ে গেছিলাম স্যার। রেগুলার ব্যাচে কোন একজন স্যার ইতি আছে, ওর জন্য স্যার আমার স্যার ইয়ে করে দিয়েছিলেন স্যার। আপনি বলছেন যে আমাকে জয়েন দেখাচ্ছিল, কিন্তু স্যার গত ক্লাসে আমি আসিনি। আমি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছিলাম। তোমার কি আছে স্যার? এখন স্যার আমার নামটা তো স্যার আপনি মার্ক করে রাখছেন যে ওদিকে, তো স্যার অ্যাটেন্ডেন্সের ওখানে নেম লেখা আছে স্যার, মানে কোনো দেওয়ার কোনো অপশন নেই।
আছে বলো তো? ফেচ প্রথমে নিয়ে আসবে, তারপর ডিকোড করবে, তারপরে এক্সিকিউট করবে, তারপরে রেজাল্টটা মেমোরিতে বা অ্যাকুমুলেটর হয়ে মেইন মেমোরিতে পাঠিয়ে দিবে। এই চারটা হচ্ছে প্রসেস। কোনো কোশ্চেন না থাকলে নেক্সট স্লাইডে যাবো। জি স্যার, কোনো কোশ্চেন নেই। Classification of memory. Memory classification দেখো, main purpose of memory unit is to hold programs and data. Memory unit মানে মেইন পারপাস মেমোরি ইউনিটের কাজ হলো কি? মেমোরি ইউনিটের মূল কাজ হলো প্রোগ্রাম এবং ডাটা স্টোর করা বা হোল্ড করা। এখন দ্য কস্ট অফ মেমোরি ইউনিট, একটা মেমোরি ইউনিটের কস্ট এত সো প্রহিবিটিভ that it is practically not feasible to design a large memory, particularly একটা বড় মেমোরি ডিজাইন করা with one technology that guarantees high speed. একটা মানে সিঙ্গেল টেকনোলজি ইউজ করে একটা বড় মেমোরি ডিজাইন করা, এটা মানে প্র্যাকটিক্যালি সম্ভব না, অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, যাতে হাই স্পিডের কোনো বড় মানে হাই স্পিডের বড় একটা মেমোরি একটা সিঙ্গেল টেকনোলজি ইউজ করে ডিজাইন করা প্র্যাকটিক্যালি সম্ভব না। তো মেমোরি ইউজুয়ালি ডিজাইন উইথ ডিফারেন্ট টেকনোলজি। মেমোরি গুলো বিভিন্ন টেকনোলজি ইউজ করে ডিজাইন করা হয়, যেমন সলিড স্টেট বা ম্যাগনেটিক বা অপটিক্যাল টেকনোলজি, বিভিন্ন টেকনোলজি ইউজ করে ডিজাইন করা হয়। এখানে আছে দেখো ক্লাসিফিকেশন অফ মেমোরি। যে মাইক্রোকম্পিউটার মেমোরি সিস্টেম টাইপিক্যালি ডিভাইডেড ইনটু থ্রি। মাইক্রো মানে কম্পিউটারের মেমোরি সিস্টেমকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে প্রসেসর মেমোরি। প্রসেসর মেমোরিকে আমরা আরেক নামে কি বলি? রেজিস্টার বলি না? প্রসেসরের মধ্যে যে মেমোরি থাকে ছোট মেমোরি অর্থাৎ রেজিস্টার্স। হ্যাঁ, তারপরে there is no split disparity between registers and microprocessor because they are fabricated using same technology. CPU registers এর মধ্যে CPU registers তো CPU এর মধ্যেই থাকে, প্রসেসরের মধ্যে তো প্রসেসর রেজিস্টার্স থাকে, তাই না? তো প্রসেসর যে টেকনোলজি বানানো হয়, প্রসেসরের মেমোরি গুলো একই টেকনোলজি ইউজ করে বানানো হয়, যার কারণে প্রসেসর সরাসরি এই রেজিস্টার গুলোতে অ্যাক্সেস করতে পারে এবং স্পিডের মধ্যে কোনো ডিসপ্যারিটি নেই, কোনো পার্থক্য নেই, দুইটার স্পিড সেম, মানে প্রসেসরের স্পিড এবং এর মেমোরি অ্যাক্সেসের স্পিড সেম। তো যার কারণে তোমার হচ্ছে এই দ্রুত এটার মধ্যে অ্যাক্সেস করতে পারে এবং প্রসেসর মানে ডাটা নেওয়া করতে পারে রেজিস্টারের সাথে। The microprocessor because they are fabricated in same, যেহেতু তারা একই টেকনোলজি দিয়ে ডিজাইন করা হয়, সেম টেকনোলজি দিয়ে প্রসেসর এবং তার ইন্টারনাল যে মেমোরি থাকে রেজিস্টার্স একই টেকনোলজি ডিজাইন করা হয়, এই জন্য তাদের মধ্যে স্পিডের কোনো পার্থক্য নেই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। প্রাইমারি মেমোরি কি সেকেন্ডারি মেমোরি? হ্যাঁ বলো। স্যার সরাসরি অ্যাক্সেস করতে পারে না স্যার প্রসেসর মেমোরি? প্রসেসরের মধ্যে থাকবে, প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারবে না। এই যে আমরা অ্যাকুমুলেটর বললাম, অ্যাকুমুলেটর, রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, এগুলো তো সরাসরি অ্যাক্সেস করতে পারবে না প্রসেসর, তার ভিতরে থাকে না, প্রসেসরের ভিতরেই তো থাকে এই রেজিস্টারগুলো। অর্থাৎ প্রসেসরের মেমোরি তো প্রসেসরের অংশ, মানে অবশ্যই মেমোরি যদিও বলতেছে, এগুলো আসলে রেজিস্টার বা ছোট মেমোরি বলছি আমরা আর কি। ওইখানে সেটআপ করা থাকে স্যার প্রসেসরের ভিতরে। প্রসেসরের মধ্যে এই রেজিস্টার থাকবে। প্রসেসরের তিনটা অংশ, এগুলো তো প্রথম ক্লাসে বলা হয়েছে, দুনিয়া প্রথম ক্লাসে ছিল না, জানো না, এগুলো অনেক বলা হয়েছে। প্রসেসরের তিনটা অংশ থাকে, মেমোরি, এই রেজিস্টার্স, তারপরে হচ্ছে আইও পার্ট, লজিক ইউনিট আর একটা কন্ট্রোল ইউনিট, তিনটাই অংশ থাকে প্রসেসরে। একটা প্রসেসরে তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। রেজিস্টার থাকবে প্রসেসরের মধ্যে। প্রাইমারি মেমোরি হচ্ছে সিপিইউ ক্যান অ্যাক্সেস ডিরেক্টলি ইন দ্য প্রাইমারি। সিপিইউ প্রাইমারি মেমোরিতে সরাসরি অ্যাক্সেস করতে পারে, যেমন র্যাম, রম, এগুলিতে প্রসেসর কি সরাসরি অ্যাক্সেস করতে পারে। অল প্রোগ্রামস এন্ড ডাটা আর সেভড হিয়ার প্রির টু এক্সিকিউশন। প্রত্যেক প্রোগ্রাম এবং ডাটা এক্সিকিউশনের আগে এই মেমোরিতে সেভ করে নেওয়া হয়। প্রাইমারি মেমোরি এগুলো ডিটেইলসে আমি আগে ক্লাসগুলোতে বলছি, এগুলো এখন আর বলবো না, ডিটেইলস ক্লাসগুলো দেখে জানতে পারবে, ঠিক আছে কিনা? এগুলো তো আগে অনেক এই মেমোরি বিষয় নিয়ে ফার্স্ট ক্লাসেই বলা হয়েছিল, সেকেন্ড ক্লাসে মনে হয় বলছি এগুলো। তারপরে সেকেন্ডারি মেমোরিতে কি থাকে? লার্জ ডাটা ফাইলস। সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল কি? হার্ড ডিস্ক স্যার। হার্ড ডিস্ক, রম, SSD, তারপরে হার্ড ডিস্ক। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ,
জানো তুমি আর কি। তো হোল্ডস লার্জ ডাটা ফাইলস, অনেক বড় ডাটা ফাইলস হোল্ড করতে পারে, এবং হিউজ প্রোগ্রাম সাচ অ্যাজ কি যেমন কম্পাইলার রাখতে পারে। ধরো একটা সি কম্পাইলার তুমি এই হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারো, তাই না? তারপরে ধরো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন ধরনের বড় বড় কম্পাইলার, লার্জ ডাটা ফাইলস, এগুলো কি হয় এই ইসের মধ্যে সেকেন্ডারি মেমোরিতে রাখা যায়। অ্যাজ অলসো রিফার টু অ্যাজ অ্যান অক্সিলারি ব্যাকআপ, আমরা এটাকে অক্সিলারি ফাইল বা ব্যাকআপ ফাইলও বলে থাকি, তাই না? হার্ড ডিস্ক অনেক সময় ব্যাকআপ ফাইলও অনেকে বলে। এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি, এটার মধ্যে বড় বড় ডাটা স্টোর করে রাখা হয়। এখানে ক্লাসিফিকেশন দেখাচ্ছে, দেখো প্রাইমারি মেমোরিকে র্যাম এবং রম। র্যাম হচ্ছে ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল মানে যেটা মানে অস্থায়ী আর কি, ভোলাটাইল মানে অস্থায়ী, মানে ডাটা স্থায়ী না, বুঝতে যেতে পারে, পাওয়ার চলে গেলে বুঝতে যাবে, এটা র্যাম। আর একটা হচ্ছে রম। আবার র্যামকে দুই ভাবে ভাগ করা যায়, একটা ম্যাগনেটিক কোর বেসড আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর বেসড। সেমিকন্ডাক্টর বেসডকে দুই ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। ওদিকে রমকে নন ভোলাটাইল, যেহেতু পাওয়ার চলে গেলে বুঝতে, রমকে আবার দুই ভাগে ভাগ করা যায় ব্রডলি, একটা হচ্ছে বাইপোলার বেসড রম আর একটা হচ্ছে মস বেসড রম। তো বাইপোলার বেসড রমকে আবার মাক্স রম এবং প্রম, এবং মস বেসড রমকে আবার মাক্স রম, প্রম, ইপ্রম এবং ইপ্রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রম, ইলেকট্রিক্যাল অল্টারেবল রম, এইভাবে ভাগ করা যায়। ডিটেলস আমরা জানবো। র্যামে আসি প্রথমে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওয়ান টাইপ অফ ভোলাটাইল মেমোরি। র্যাম হচ্ছে এক ধরনের ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। হ্যাঁ, র্যাম ক্যান বি মেড অফ ম্যাগনেটিক কোর অর বাই সেমিকন্ডাক্টর। র্যাম ম্যাগনেটিক কোর দিয়ে অথবা সেমিকন্ডাক্টর দিয়ে বানানো যায়। সেমিকন্ডাক্টর র্যামস আর টু টাইপস। সেমিকন্ডাক্টর র্যাম গুলো দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম এর মধ্যে কি আছে, এগুলো কি তোমরা আগে কখনো পড়ছো কোনো ইসে, ওই সিএসসি তে, মানে নিচে কোনো কোর্সে কখনো পড়ছো নাকি র্যামের বিষয়গুলো? তোমরা আচ্ছা আচ্ছা, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম কি? স্ট্যাটিক র্যাম ডাইনামিক র্যামের পার্থক্যগুলো এখানে দেওয়া হয়েছে। স্ট্যাটিক র্যাম হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর ইউজড ফর কনস্ট্রাকশন, আর ডাইনামিক র্যাম হচ্ছে মস ট্রানজিস্টরস ইউজড ফর কনস্ট্রাকশন। দুই নম্বর হলো ইনফরমেশন ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ভোল্টেজ লেভেলস ইন ফ্লিপ ফ্লপ। ইনফরমেশন গুলা স্টোর করা হয় ফ্লিপ ফ্লপের ভোল্টেজ লেভেল অনুসারে। হ্যাঁ, ইন দ্য ফর্ম অফ ভোল্টেজ লেভেল আকারে ফ্লিপ ফ্লপের মধ্যে ইনফরমেশন গুলা সেভ করা হয় স্ট্যাটিক র্যামে। আর ডাইনামিক র্যামে হচ্ছে ইনফরমেশন ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল চার্জেস ইন ক্যাপাসিটরস। অর্থাৎ যেমন মানে ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রিক্যাল চার্জেস গুলা যেরকম থাকে, অর্থাৎ ক্যাপাসিটরে দিয়ে স্টোর করা হয়। মনে করো যে চার্জ করলে 1 ডাটা রাখবা, 1 0 রাখতে হবে তো ডাটা, তো কিভাবে রাখবা? 1 চার্জ হলে 1 আর ডিসচার্জ হলে 0, বুঝতে পারছো? ইলেকট্রিক্যাল চার্জ আকারে এই ক্যাপাসিটরে স্টোর করা হয়, মানে ইনফরমেশন ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল চার্জ ইন ক্যাপাসিটরস। তারপরে পাওয়ার ইজ রিকোয়ার্ড ইভেন, যেহেতু র্যাম অবশ্যই সবসময় পাওয়ার রাখতে হবে, ইভেন হোয়েন দ্য চিপ ইজ ইন স্ট্যান্ডবাই মোড। স্ট্যান্ডবাই মোডেও এতে কি রাখতে হবে? পাওয়ার রাখতে হবে, নাহলে এটা ডাটা বসতে হবে। আর ডাইনামিক তে পাওয়ার লাগবে না তা না, ইটস ইন্টারনাল রিফ্রেশ লজিক আছে, রিফ্রেশ লজিক বিল্ট ইন রিফ্রেশ লজিক থাকে, সো ড্রস লেস পাওয়ার কম্পারেটিভলি। এটাতে যে পরিমাণ স্যার স্ট্যান্ডবাই মোড বলতে কি বোঝাচ্ছে স্যার এখানে? স্ট্যান্ডবাই মোড মানে যে অবস্থায় তোমার আসলে কোনো প্রসেসিং হচ্ছে না বা কোনো কিছু কোনো কাজ করতেছে না, ওই অবস্থায় আর কি, কিন্তু পাওয়ার থাকবে। জি স্যার, বুঝছি। মানে র্যামটা অ্যাক্টিভ না আর কি, ওই অবস্থায় এটা পাওয়ার থাকতে হবে। আর এটাতে হচ্ছে ডাইনামিক র্যামে হচ্ছে রিফ্রেশ ইন্টারনাল রিফ্রেশ লজিক থাকে। এটা এই ধরো রিফ্রেশ লজিক দিয়ে এটা মানে মানে সবসময় যে জিনিসটা কি বলে, প্রসেসরটাকে, র্যামটাকে তার কাজগুলোকে অ্যাক্টিভ বা সচল রাখে, বা ধরো তোমার কি বলে, মানে অনেকটা স্লিপ মোড আর নন, আমাদের কম্পিউটার দেখো অনেকটা স্লিপ মোডে চলে যায়, তাই না? ওরকম আর কি, যে স্ট্যান্ডবাই মোডটা একটা ওরকম। আর ডাইনামিক র্যামের ক্ষেত্রে হচ্ছে রিফ্রেশ লজিক দিয়ে ওটা সবসময় অ্যাক্টিভ রাখে এবং ড্রস লেস পাওয়ার কম্পারেটিভলি, কম পাওয়ার লাগে আর কি সেক্ষেত্রে। ব্যাটারি, হ্যাঁ মানে অনেকটা ওরকম, হ্যাঁ অনেকটা ওরকম আর কি, মানে তোমার
সোজা কথা ওই পাওয়ার ওই ক্ষেত্রে তোমার কম লাগতেছে, কম পাওয়ার ইয়ে করবে, কিন্তু এইটাতে স্টার্টিং টাইমে তোমার পাওয়ারটা স্ট্যান্ড বাই মোডেও অনেক পাওয়ার একই পাওয়ার চলে যাবে। আর এটাতে হচ্ছে যে ওইরকম স্ট্যান্ড বাই মোড হলে ডিসপ্লে লজিক থাকার কারণে পাওয়ার আসলে কম হবে, অর্থাৎ যে ব্যাটারি সেভিং মোড স্টাইল আর কি থাকবে, কিন্তু মানে অন থাকবে কিন্তু পাওয়ার কম খাবে আর কি, কম যাবে। তো ভোল্টেজ লেভেলস ডু নট গেট ড্রিফটেড হয়, ভোল্টেজ লেভেল ড্রিফট হয় না, বাট ডাইনামিক র্যামে হচ্ছে 4 নম্বর, ডাইনামিক র্যামে হচ্ছে হ্যাজ টেন্ডেন্সি টু বি লিকড অ্যাওয়ে, যেমন ওই যে বললাম স্টোরড 1 বিকাম 0, মানে এটার টেন্ডেন্সি আছে যে 1 হ্যাজ টেন্ডেন্সি টু বি লিকড অ্যাওয়ে, 0 হয়ে যাবে আর কি, 1 থাকলে পরে এটা মানে এটাকে মানে 0 করতে গেলে জাস্ট ওটাকে ইয়ে করে দিতে হয়, ডিসচার্জ করে দিতে হয়, একটা সেটাই বোঝাচ্ছে হ্যাজ টেন্ডেন্সি টু বি লিকড অ্যাওয়ে, মানে ডিসচার্জ হয়ে যায় আর কি। আর 4 টাইম আসলে ইলেকট্রিক ইম্পালস দিয়ে করে, তো এই বাম পাশের গুলো আর কি ইলেকট্রিক ইম্পালস সিস্টেমে করে আর কি, ওইটা ওই স্ট্যাটিক র্যামে। ডাইনামিক র্যামে হচ্ছে চার্জ ডিসচার্জ স্টাইলে করে। তো 4 times larger size compared to an equivalent dynamic cell, larger size or 4 times more bits can be accommodated than static RAM chip. এটাতে ওই স্ট্যাটিক র্যাম হচ্ছে মানে সাইজ অনেক বড় হবে আর কি ইকুইভ্যালেন্ট ডাইনামিক সেল থেকে, আর 4 times more bits can be accommodated, অর্থাৎ এখানে বিট বেশি লাগবে, ডাইনামিক র্যামে বিট বেশি লাগবে, বিট মানে বেশি অ্যাকোমোডেট করা যায়। যেমন মনে করো তুমি যদি 10 মিলিমিটার বা 10 মিলিমিটার একটা মেমোরি ইউনিট নাও, একটা মেমোরি নাও বা র্যামের একটা র্যাম অংশ নাও, সেখানে যে পরিমাণ এটাতে তোমার লার্জার সাইজ কম্পেয়ার টু মানে ওই ডাইনামিক ওই 10 মিলিমিটারের মধ্যে যতটুকু তুমি ডাটা রাখতে পারবা 10 মিলিমিটার বাই 10 মিলিমিটারের মধ্যে, সেই তার চেয়ে ডাইনামিক র্যামে অনেক বেশি ডাটা তুমি রাখতে পারবা, বিট সংখ্যা বেশি অ্যাকোমোডেট করতে পারবা। এটা হচ্ছে একটা বিষয়, মানে বেশি ডাটা রাখা যায় ওই একই ক্যাপাসিটি, অর্থাৎ সাইজ স্ট্যাটিকে বড় হয়ে যাবে, ডাইনামিকে সাইজ ছোট হয়ে যাবে। তারপরে নো রিফ্রেশ লজিক ইজ নিডেড, রিফ্রেশ লজিক ইজ নেসেসারি টু প্রিভেন্ট ইনফরমেশন লস। রিফ্রেশ লজিক থাকলে মানে ওই যে বললাম সচল রাখি সবসময় ইনফরমেশন লস হবে না, কিছুক্ষণ পরপরই অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পরপর রিফ্রেশ লজিক কাজ করে করে মেমোরিটাকে রিফ্রেশ করে এবং সহজে ডাটা লস হবে না। এগুলো হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক। স্যার ডাইনামিকটা কি তাহলে উটু কাজ করে রিফ্রেশটা? হ্যাঁ হ্যাঁ, এটা লজিক, তো এটা একটা প্রোগ্রাম সেট করে রাখেন অটোমেটিক কিছুক্ষণ পর পর রিফ্রেশ লজিকটা মাধ্যমে মানে ওই তোমার মেমোরি ইয়েগুলো রিফ্রেশ হয় আর কি, মানে ইনফরমেশন গুলো লস হবে না আর কি। হ্যাঁ বলো। রিফ্রেশ করা হইতো, এখনো করে, এখনো তো মাঝে মাঝে আমরা রিফ্রেশ করি, এখন আর রিফ্রেশ করা যায় না। $2010 কেন তুমি কত বললে? 2010 না কত বলছো? আরে বাবা 6th জেনারেশন এই যে ডাইনামিক র্যাম যেটা আমরা ইউজ করি, হ্যাঁ এখনকার সব মানে এই তোমার বেশিরভাগ র্যাম গুলোই তো সব ডাইনামিক র্যাম হয়ে থাকে। ডাইনামিক র্যাম তো এখন ওগুলো ইউজ হয় মানে থাকেই। তো স্ট্যাটিক র্যামে ডাইনামিক র্যামে হচ্ছে অটোমেটিক রিফ্রেশ, ইন্টারনালি রিফ্রেশ হয়ে থাকে, এটা মানে ওদের মেমোরিকে রিফ্রেশ করে। আর আমরা মনে হয় ওই যে পিসিতে যেটা করি, এটা কম্পিউটার ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবে, যেহেতু ওদের তো আর ওই বিষয়ের ডিটেলস পড়াশোনা থাকে। তো এটাতে হয়তো একটা লজিক ওরা সেট করে দিয়ে রাখে, যে মানে প্রোগ্রামিং এ সেট করা থাকে, যদি তোমার মনে করো আমরা রিফ্রেশ যে বাটন প্রেস করি, আমার মনে হয় ওইটা দিলে প্রেস করলে তোমার ওই র্যামের মধ্যে
ওই লজিকটা অ্যাক্টিভেট হয় আর কি, অ্যাক্টিভেট হলে বা ওই রিফ্রেশিং এর কাজটা সে করে। এমনি আমরা যখন ওই যে এই যে কোনো সময় তুমি এই যে রাইট বাটন ক্লিক করে আমরা করি না, রাইট বাটনে যে রিফ্রেশ করতেছি না, এটাতে রিফ্রেশ করতেছি, শুরু হয়ে গেছে, শুরু থেকে চলে গেছে। তো এটা তো আমরা করতেছি, এটা তো আমরা রাইট বাটন প্রেস করে করি। তো এটা এই কাজটা তো আমরা কমান্ড দিয়ে করলাম, কিন্তু রিফ্রেশ লজিক হচ্ছে অটোমেটিক কাজ করার কথা আর কি, অটোমেটিক হবে আর কি, যেটুকু বুঝি আর কি, যে রিফ্রেশ লজিক গুলো অটোমেটিক কিছুক্ষণ পর পরে এই লজিক গুলো কাজ করবে আর কি। ডাইনামিক র্যামে সেটা হয়। আমরা তো ওই যে যেমন 8086 এটা তো স্ট্যাটিক র্যাম ইউজ করি এটার সাথে, বা আমাদের যে ল্যাবে যেটা আমরা ইউজ করি ওটাতে স্ট্যাটিক র্যাম আছে, ওটাতে ডাইনামিক র্যাম নেই। ডাইনামিক র্যামের সুবিধা মানে অটোমেটিক ডাটাগুলো রিফ্রেশ হয়ে হয়ে তোমার ক্লিয়ার মানে ইয়ে থাকে, ফ্রেশ থাকে আর কি। এখন যেগুলো সবগুলো তো ডাইনামিক না স্যার? এখন যেগুলা সবগুলো ডাইনামিক কিনা আমি বলতে পারবো না, আন্দাজ দিয়ে বলা ঠিক হবে না। সিলমোর আছে ডাইনামিকে হচ্ছে তোমার মানে স্লিপ মোড, রিফ্রেশ লজিক ইজ ইনবিট, 3 নাম্বার বলছে রিফ্রেশ লজিক হচ্ছে ইনবিট থাকে। তো মানে স্লিপ মোডে গেলেও মানে স্লিপ মোড তো তোমার স্ট্যাটিক ডাইনামিক দুইটা ক্ষেত্রে স্লিপ মোড থাকতে পারে, স্লিপ মোড থাকবে না সেরকম না, কিন্তু একটা হচ্ছে স্লিপ মোডে গেলেও ফুল পাওয়ার নিচ্ছে, আর একটা হচ্ছে স্লিপ মোডে গেলে পাওয়ার কম নিচ্ছে, এরকম যেহেতু ইন্টারনাল রিফ্রেশ লজিক আছে। মানে এটা তো ডিপেন্ডস করে তুমি কম্পিউটারের ওই কিরকম কি প্রসেসর বা কিভাবে ইউজ করতেছো, অনেক সবকিছু তো প্রসেসরের সাথে রিলেটেড র্যামের বিষয়টাও, কিন্তু আমার কথা হচ্ছে র্যামের যে পাওয়ার যেটা টানতেছে সেই টানার ইয়েটা স্ট্যাটিক র্যামে বেশি ডাইনামিক র্যামের চেয়ে। কারণ হচ্ছে যে রিফ্রেশ লজিক থাকার কারণে ও হয়তো পাওয়ার কনজাম্পশনটা কম করতেছে আর কি। এখন এগুলো ডিটেলস কিভাবে পাওয়ার কনজাম্পশন কম করে সেগুলো আমার আসলে জানা নাই, আর এগুলো আমাদের বিষয়ও না, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা খুব কমই এগুলো পড়ি। তো সিএসসি তে পড়তে গেলে এগুলো পরে হয়তো ওদের মেমোরির উপরে আরো ডিটেলস স্টাডি থাকে। আমরা শুধু এটুকুই জানি যে এটা মানে ইন্টারনাল লজিক থাকবে এবং এটা থাকার কারণে ওইটা তোমার পাওয়ার ভ্যালুয়েশন কম হয়। কেউ যদি জানতে পারো আমাকে জানাও, উপকৃত হব। যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের আসলে এই বিষয়ে এত জানা দরকার পড়ে না আর কি, কেউ যদি স্পেশালিস্ট কোনো মেমোরি ডিজাইনিং এর পার্টে কখনো যায় তখন তার হয়তো এই বিষয়ে আলাদা স্টাডি করতে হবে। সবকিছু তো আর আমাদের এখানে ওই ডিটেলসে আমরা শিখতে পারি না বা শেখার সুযোগ হয় না। আসলে শেখার সুযোগ হয় না মানে আমাদের যদি মেমোরি নিয়ে পড়তে হয়, মেমোরি নিয়ে একটা কোর্সই পড়া যায়, তাই না? মেমোরি নিয়ে পড়ার তো অনেক কিছু আছে। এইটুকুই আমরা জানতে পারি যে রিফ্রেশ লজিক থাকলে পাওয়ার কনজাম্পশন কম হয়। এটা তো একটা কমন সেন্স হচ্ছে যে বারবার ওই যে কিছুক্ষণ পর পরে ইয়ে করে, তো রিফ্রেশ করে, রিফ্রেশটা করা লাগে না, অটোমেটিক হয়। তো এই আর কি, সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন কম হবে, এটা বলতেছে লসলেস পাওয়ার আর কি। কারণ তোমার হচ্ছে বারবার যদি এটাকে স্ট্যান্ডার্ড মোডে থাকলেও বা স্ট্যান্ডার্ড মানে অবসর মোড আর কি, যখন আসলে কোনো কাজ করতেছে না, হ্যাঁ, সেই অবস্থায় তার পাওয়ার কনজাম্পশন ফুল হচ্ছে, কাজ না করলেও সে ফুল পাওয়ার কনজাম্পশন করতেছে। আর এক্ষেত্রে হয় রিফ্রেশ লজিক থাকার কারণে তার সচল থাকতেছে কিন্তু পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে। যাই হোক, এগুলো আর কি, মানে ওদের লজিক থাকার কারণে কোনো অ্যাডভান্টেজ, ইন্টারনাল কোনো কম্পোনেন্টের কাজ হয়তো অপ্রয়োজনীয় কম্পোনেন্টের কাজগুলো হয়তো বন্ধ থাকে বা কিছু একটা তো হয়, যার কারণে পাওয়ার কনজাম্পশন কম হবে। তাছাড়া তো কোনো কারণ নেই পাওয়ার কনজাম্পশন কম হবে। নিশ্চয়ই কোনো কম্পোনেন্ট বা যেই গুলাতে ডাটা নাই সেইগুলার কাজগুলো হয়তো হয় না, কিছু একটা তো আছে।
ওই লজিক গুলো কিভাবে ডেভেলপ করা হয় সেটা জানতে পারলে হয়তো বোঝা যায়, যেটা মানে তোমার রিফ্লেক্স লজিকটা কিভাবে ডেভেলপ করে বা কিভাবে তৈরি করে বা কিরকম ভাবে কোডিং গুলো হয় সেটা জানতে পারলে হয়তো আইডিয়া পাওয়া যাবে। প্রোগ্রামাররা স্যার ভালো করতে হয়, বুঝতে পারবে এগুলো আর কি, এগুলো আমাদের আমরা এটুকু জানলে এইটুকু ইনফরমেশন জানতে পারলেই হবে। রিফ্রেশ লজিকে কিছু বা ডাইনামিক র্যামে এই অ্যাডভান্টেজটা আছে, এটুকু জানতে পারলেই হবে আমাদের জন্য। এরপরে আসো দেখো, আগে তোমরা কোনো ইনফরমেশন জানতে পারো জানাও, উপকৃত হবো। এরপরে দেখো যে রম ক্লাসিফিকেশন অফ মেমোরি, রম বাইপোলার মাস্ক রম যেগুলা কন্টেন্টস আর প্রোগ্রামড বাই দ্য ম্যানুফ্যাকচারার। তো কন্টেন্টস গুলা প্রোগ্রাম করা হয় ম্যানুফ্যাকচারার, প্রোগ্রাম করে থাকে ম্যানুফ্যাকচারার রমের মধ্যে কন্টেন্টস গুলা দিয়ে যায়। এটা তো রমের মধ্যে স্বাভাবিক, রম প্রোগ্রাম যেহেতু ফিক্সড, তাই না, রমের মধ্যে কোনো রাইট করা যায় না, যেটা ম্যানুফ্যাকচার দিয়ে দিচ্ছে সেটাই থাকবে। এই এক্সাম্পল অফ ক্যারেক্টার জেনারেটর রম এবং 2513, তারপরে রম হচ্ছে বাইপোলার রম যেটা প্রোগ্রামেবল রম, ইউজার ক্যান প্রোগ্রাম দিস রম বাট নট ফর অনলি ওয়ান টাইম, ক্যান বি রিপ্রোগ্রামড, বারবার প্রোগ্রাম করা যায়। এটা হচ্ছে বাইপোলার রম বা প্রোগ্রামেবল রম, যেটা প্রোগ্রাম করা যায় যে রম সেটা হচ্ছে ক্যান বি রিপ্রোগ্রামড, বারবার প্রোগ্রাম করা যায়, মানে যেটা আছে সেটা আবার বাট ফর অনলি ওয়ান টাইম, একবারই প্রোগ্রাম করা যাবে। ইউজার ক্যান প্রোগ্রাম দ্য রম বাট ফর অনলি ওয়ান টাইম, একবারই, ক্যান নট বি রিপ্রোগ্রাম করা যাবে না। তারপরে বলছে যে এগুলি আসলে জানা আর কি, যে ইপ্রম যেটা, এটার ক্যারেক্টারিস্টিক্স কি, ইপ্রম হচ্ছে ইরেজেবল প্রম, তার মানে এটা হচ্ছে মুছে ফেলা যায়, একবার যেটা প্রোগ্রাম করছো সেটা মুছে ফেলা যায়। প্রোগ্রাম আর এন্টার্ড ইউজিং ইলেকট্রিক্যাল ইম্পালসেস, ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে প্রোগ্রামকে এন্টার করা যায়, এবং স্টোরড ইনফরমেশন ইজ ইরেজড বাই আল্ট্রাভায়োলেট রেজ, আল্ট্রাভায়োলেট রেজ দিয়ে এই ইনফরমেশন গুলাকে ইরেজ করে ফেলানো যায়। হ্যাঁ, আল্ট্রাভায়োলেট রে দিয়ে কিভাবে ইরেজ করে এবার সেটা আমার জানা নেই। তোমরা এইসব কোশ্চেন করে সময় বেশি নষ্ট করো, যেগুলো আসলে আমাদের মানে রিলেভেন্ট অত দরকারই না, সেগুলো দিয়ে অনেক সময় চলে যায়। সব কথা বলতে বলতে ক্লাসের টাইম চলে গেল, এই যে কতখানি এক টপিক নিয়ে। তো এখানে দেখো যে মানে বলতেছে যে স্টোর ইনফরমেশন ইজ ইরেজ বাই আল্ট্রাভায়োলেট রেড দিয়ে ইনফরমেশন ইরেজ করা যায়, আর প্রোগ্রাম করা যায় সেটা ইরেজেবল প্রবলেম হচ্ছে প্রোগ্রাম ইরেজ করে ফেলানো যাবে, বুঝতে যাবে। তারপর হচ্ছে ইপ্রম, ইএপ্রম ইলেকট্রিক্যালি অল্টারেবল রম বা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রম, ক্যান বি প্রোগ্রামড ইভেন হোয়েন দে আর ইন সার্কিট বোর্ড, সার্কিট বোর্ডে রেখে এটা প্রোগ্রাম করা যায়। স্লোয়ার রাইট টাইমস দেন রিড টাইমস, রিডের চেয়ে রাইট করতে সময় বেশি লাগে। can be programmed when they are in circuit board, সার্কিট বোর্ডে যখন থাকে তখন এটাকে মানে তখন এটাকে ইয়ে করা যায়, প্রোগ্রাম করা যায় সার্কিট বোর্ডে রেখেই। যেমন আমরা ওই যে আমাদের মাইক্রো কন্ট্রোলারে সার্কিট বোর্ডে থাকা অবস্থায় প্রোগ্রাম করতে পারি। আবার কিন্তু রাইট করতে অনেক সময় লাগে, রিড টাইমস থেকে রাইট টাইম বেশি। তারপরে দেখো এগুলো হচ্ছে রমের বিভিন্ন ক্যাটাগরি, রম ইলেকট্রিক্যালি ইরেজেবল, ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল আছে, কিভাবে মোছা যায়, র্যাম কিভাবে মোছা যায়, ক্যান বি প্রোগ্রাম ইন সার্কিট বোর্ড। রিড টাইম রাইট টাইমের চেয়ে বেশি, রাইট টাইম রিড টাইমের চেয়ে বেশি। এগুলো ইনফরমেশন জানলাম, কি ধরনের রম এবং প্রম এগুলো আছে জানলাম। তারপরে হচ্ছে মেইন মেমোরি অ্যারে ডিজাইন, এটা ইম্পর্টেন্ট একটা স্যার। এই টপিকটা স্যার নেক্সট ক্লাসে স্যার নিলে ভালো হয় স্যার, আমাদের আজকে করতে হবে কারণ তোমাদের ওই আমাদের 12টা থেকে 4টা ক্লাস আছে স্যার। এটা না করলে তোমরা ওদের থেকে এক সাইড পিছায় থাকবা এই সেকশনের চেয়ে, এটা দরকার। এই জন্য অপ্রয়োজনীয় কোশ্চেন কম করলেই ভালো হয়। ক্লাসের মধ্যে আমার এই সমস্যা ওই সমস্যা এইসব সমস্যার কথা বললে সময় বেশি যায়। ক্লাস যখন শুরু হয় তখন এইসব প্রশ্ন করা থেকে বিরত থাকবা, দেখবো ক্লাস ইন টাইমে শেষ হয়। এটা বেশি সময় লাগবে না, আমি বলি তোমাদেরকে। 3 bit using 3 bit we can address 3 to the power 8 distinct memory locations, so n number of bits can address 2 to the power n memory locations। গতদিন ক্লাসে বলছিলাম তাই না, যে n নাম্বার দিয়ে যদি 16 বিট হয় তাহলে 2 to the power 16, যদি এইটাকেও বলছিলাম যে 8 বিট হয় তাহলে 2 to the power 8 মেমোরি লোকেশনস কে অ্যাড্রেস করা যায়। একটু আগে ওই যে বললাম না 16 বিট নিয়ে, মনে আছে? জি স্যার।
আচ্ছা 1 কিলোবাইট মানে কি 1024 বাইট। 1024 বাইট ইকুয়াল টু কত 10 টু দি পাওয়ার 10। তাহলে 1024 বাইট এক মেমোরির এক লাইনে কয় বিট ডাটা থাকে 10 বিট স্যার 8 বিট। ভালো করে লিখে রাখো যে কোনো মেমোরির এক লাইনে 8 বিট বা 1 বাইট ডাটা থাকে। 8 বিটে 1 বাইট। মেমোরির প্রত্যেকটা লাইনে 8 বিটের বেশি ডাটা থাকতে পারে না। মেমোরির প্রত্যেকটা লাইনে দেখো এটা একটা মেমোরি, এই মেমোরির প্রত্যেকটা লাইনে 8 বিট ডাটা থাকতে পারে। 4 বিট করে 8 বিট ডাটা থাকতে পারে। এটা যেন বড় করে খাতায় লিখে রাখো যাতে এটা সবসময় মাথায় থাকে, এটা প্রচুর কাজে লাগবে এই ইনফরমেশনটা। তাহলে সেটা যদি হয় তাহলে 1024 বাইট মানে 1024 লোকেশন। তাহলে 1024 লোকেশনকে অ্যাড্রেস করতে গেলে 2 টু দি পাওয়ার 10 1024 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, তার মানে 10 লাইনস লাগবে, 10টা অ্যাড্রেস লাইন লাগবে। 1024 কে অ্যাড্রেস করতে গেলে মিনিমাম 10টা কি লাগবে অ্যাড্রেস লাইন লাগবে। So for addressing 1024 মানে 1 কিলোবাইট, 1 কিলোবাইট memory we need at least 10 bits. Clear? বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। 1024 যেমন 1 মেগাবাইটের জন্য আমাদের 16 বিট লাগছিল, তাই না? 1 মেগাবাইট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 20 হ্যাঁ সরি 20 বিট লাগছিল, 2 টু দি পাওয়ার 20। ঠিক একইভাবে 1024 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। 1024 বাইট মানে 1 বাইট হচ্ছে একটা লোকেশন, তাই না? 1 বাইট জায়গা হচ্ছে একটা লোকেশন। এরকম 1024 বাইট মানে 1024টা লোকেশন। 1024টা লোকেশন অ্যাড্রেস করতে গেলে আমাদের 10 লাগবে, 2 টু দি পাওয়ার 10 বিট করে লাগবে। তো 1 কিলোবাইট মেমোরি উই নিড অ্যাট লিস্ট 10 বিটস এন্ড দ্য অ্যাড্রেস উইল বি 0 থেকে 1023 ডেসিমেলে, আর হেক্সাডেসিমেলে 00 থেকে এত। এবং ওইটাই বাইনারিতে হচ্ছে, এটাকে যদি বাইনারিতে ভাঙি তাহলে এত এভাবে ভাগ করা যায়। সো সিমিলারলি ফর অ্যাড্রেসিং 64 কিলোবাইট অফ মেমোরি উই নিড অ্যাট লিস্ট 16 বিটস। 64 কিলোবাইট মেমোরিকে অ্যাড্রেস করতে গেলে আমাদের 16 বিট ডাটা লাগবে, 15 বিট লাইন লাগবে। অর্থাৎ আমি একটু সংক্ষেপে একটু বলি, যদি মনে করো যে তোমার আমি যদি বলি যে আমি 3 বিট ডাটা, তাই না? যেমন ধরো 000 এটাতে রুম নাম্বার 0, 001 এটাতে রুম নাম্বার 1, তারপরে 010 রুম নাম্বার 2। এভাবে আমি যদি 3 বিট দিয়ে আমাদের টিপুলি ডিপার্টমেন্টের ক্লাসগুলোকে অ্যাড্রেস করতে চাই বাইনারিতে 3 বিট দিয়ে, তাহলে আমি ম্যাক্সিমাম কয়টা? ম্যাক্সিমাম 8টা রুমকে অ্যাড্রেস করতে পারবো না? বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, প্রতি লাইনে 8টা করে। প্রতি লাইনে 8টা করে। আমি কি বললাম? আমি কি সেই কথা বললাম? আমি বলছি যে আমি যদি টিপুলি ডিপার্টমেন্টের 8টা রুমকে বললাম যে তুমি টিপুলি ডিপার্টমেন্টে আমার 10টা রুম আছে, কিন্তু এখন তুমি 3 বিট দিয়ে কি 10টা রুমকে অ্যাড্রেস করতে পারবা? তুমি বললাম স্যার না স্যার আমি পারবো না, কারণ স্যার আমি 3 বিট দিয়ে প্রত্যেকটা রুমকে যদি নামকরণ করি, হ্যাঁ যে 3 বিট দিয়ে যদি বাইনারিতে নামকরণ করি, তাই ম্যাক্সিমাম 8টা রুমকে অ্যাড্রেস করতে পারবো। কিরকম বলে স্যার? এরকম যে আমি যদি প্রথম রুমটাকে 000 নাম দিই, সেটা রুম নাম্বার 0, প্রথম রুমটা হচ্ছে 000 দিলাম, দ্বিতীয় রুমে নাম দিলাম 001, তৃতীয় রুমে নাম দিলাম 010, এভাবে লাস্টের রুমটা নাম দিতে পারবো 111। তারপরে রুমে যদি আরো সংখ্যা বাড়াই তাহলে তো এরকম হবে রুম নাম্বার 8, তো তখন তো আমি 3 বিট থাকতেছে না, তখন 4 বিট হয়ে যাচ্ছে। অর্থাৎ 3 বিট দিলে আমি ম্যাক্সিমাম 8টা রুমকে কভার করতে পারবো, 8টা রুমকে অ্যাড্রেস করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার আমি দিয়ে বের করছি আর কি এটা। 2 টু দি পাওয়ার 3 হলে মানে কি 8 বিট? 8 বিট। জি স্যার। মানে সরি 8 বিট মানে 8 লোকেশন আর 8 ডিস্টিংক্ট মেমরি লোকেশন। এইজন্য 3 বিট করে যদি আমি সংখ্যা নিই বাইনারিতে, যদি অ্যাড্রেস করতে চাই যে রুম নাম্বার, প্রথম রুম নাম্বারের নাম দিলাম 000, তারপর একটা 001, তারপর একটা 1, এভাবে করতে করতে দেখলাম যে এই 111 পর্যন্ত আসছি। এই পর্যন্ত 7টা রুমকে আমি 7টা রুমের উপরে আমি 7টা রুমের নামকরণ করছি, কিন্তু লাস্টেরটা করতে গেলে আমার 4 বিট হয়ে যাচ্ছে 8 নম্বরটা করতে গেলে। তখন বুঝলাম যে আমি ওই 3 বিট দিয়ে ম্যাক্সিমাম 8টা রুমকে আমি অ্যাড্রেস করতে পারি, তার বেশি পারতেছি না। এরকম ভাবে 4 বিট হলে আরো বাড়বে, 5 বিট হলে, এভাবে 16 বিট দিয়ে আমি ওই 64 কিলোবাইট মতো জায়গা আমি কি করতে পারবো? অ্যাড্রেস করতে পারবো মেমোরিতে।
স্যার শামীম স্যার অপেক্ষা করতেছে আচ্ছা ঠিক আছে আমি লিভ করো তোমার ক্লাস এখানে শেষ ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম